তোমরা দেখছো সিটিভি জ্যোতিষ। আমি গতদিন তোমাদের আলোচনা করেছিলাম যে অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তিতে বচন কিভাবে ব্যবহারযোগ্য হয়ে ওঠে। আমরা জেনেছিলাম যে একটি বচনের দুটি দিক থাকে, একটা নিশ্চিত সত্যের দিক আর একটা নিশ্চিত মিথ্যার দিক। তো অবরোহ যুক্তিতে সত্য বা মিথ্যা সমস্ত রকম বচনই ব্যবহারযোগ্য, তবে সরাসরি ব্যবহারযোগ্য হয়ে ওঠে না। যে সমস্ত বচনের মধ্যে অবরোহ যুক্তির নির্দিষ্ট একটি আকার থাকে, সেই সমস্ত বচনকে আমরা অবরোহ যুক্তিতে ব্যবহার করতে পারি। তো আজকে আমরা বচনের আকার শিখব, এবং বচনের আকার যদি না জানি তাহলে বচনের মধ্যে আকারটা দেব কি করে, অর্থাৎ আমরা সেই বচনটাকে কি করে অবরোহ যুক্তিতে ব্যবহারযোগ্য করে তুলব। তাই সর্বপ্রথম আমাদের আকার চিনতে হবে। আজকে আমি তোমাদের বচনের আকারটা চেনাবো। আকার কি, বচনের আকার আসলে কি, সেটা অবশ্যই বোঝানোর চেষ্টা করব একটু সহজ সরল প্রক্রিয়ায়। তোমরা খেয়াল করো, আমি বোর্ডে কতগুলো বাক্য লিখছি। আমি এই বোর্ডে একটা বাক্য লিখেছি, সকল মানুষ হয় মরণশীল। এই বাক্যটার মধ্যে কটি শব্দ ব্যবহার করা হয়েছে না, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই বাক্যটার মধ্যে 4টি শব্দ ব্যবহার করা হয়েছে। প্রথম শব্দ হচ্ছে সকল, দ্বিতীয় শব্দ হচ্ছে মানুষ, তৃতীয় শব্দ হচ্ছে হয় এবং চতুর্থ শব্দ হচ্ছে মরণশীল। তো এই যে বাক্য, এটা একটা বচন। কেন বচন? কারণ এটি নিশ্চিত সত্য অর্থ প্রদান করছে। তো এই বচনটার এখানে 4টি শব্দ আমি দেখতে পাচ্ছি। আবার আর একটা বচন আমরা দেখি, সকল মানুষ হয় হিংস্র। এই যে বচনটা লিখেছি, এটা বচন কেন? সকল মানুষ হয় হিংস্র। নিশ্চয়ই সকল মানুষ হিংস্র হতে পারে না, এটা নিশ্চিত মিথ্যা কথা। তাই নিশ্চিত মিথ্যা যে বাক্য দেয় সে অবশ্যই একটা বচন, আমরা জেনেছিলাম। তো এই যে বচনটা আমি এখানে লিখেছি, এই বচনের কটা শব্দ এখানে ব্যবহার করা হয়েছে লক্ষ্য করে, 4টি শব্দ ব্যবহার করা হয়েছে। সকল মানুষ হয় হিংস্র। তাহলে এই বচনটারও 4টি শব্দ বা অংশ আছে। আবার খেয়াল করো, সকল ফুল হয় লাল। এটাও নিশ্চিত মিথ্যা প্রদান করছে অর্থটা, কাজে এটাও একটা বচন। তো এই বচনটার কটা অংশ বা কটা শব্দ আমরা দেখতেই পাচ্ছি। এই বচনটার 4টি অংশ, সকল ফুল হয় লাল। এবার দেখো, আমি বোর্ডে মোট 3টে বচন লিখেছি। সকল মানুষ হয় মরণশীল। তোমাদের যদি বলা হয় এই বচনটার প্রথম অংশ কোনটি বা প্রথম শব্দ কোনটি, তাহলে আমরা বলবো সকল। এই বচনটার দ্বিতীয় অংশ কোনটি, আমরা বলবো মানুষ। তৃতীয় অংশ কোনটি, আমরা বলবো হয়। চতুর্থ অংশ কোনটি,
আমরা বলবো মরণশীল। অনুরূপভাবে দ্বিতীয় যে বচনটা আছে সকল মানুষ হয় হিংস্র, এই বচনটার প্রথম অংশ কোনটা না সকল, দ্বিতীয় অংশ কোনটা মানুষ, তৃতীয় অংশ কোনটা হয় এবং চতুর্থ অংশ হিংস্র। আবার খেয়াল করো, সকল ফুল হয় লাল, এই যে বচনটা আছে এই বচনটার প্রথম অংশ কোনটা না আমরা বলি সকল, দ্বিতীয় অংশ ফুল, তৃতীয় অংশ হয় এবং চতুর্থ অংশ লাল। তাহলে এই যে বচনগুলো আমি লিখেছি এই বচনগুলির প্রত্যেকটির মধ্যে কিন্তু চারটি শব্দ রয়েছে বা চারটি অংশ রয়েছে। ঠিক আছে, চারটি অংশ রয়েছে। এই যে চারটি অংশ রয়েছে এই প্রত্যেকটা বচনই কিন্তু বচনের মধ্যে কিন্তু আকার আছে, আকার আছে। আমি যদি বলতাম মানুষ মরণশীল, শুধু এইটুকু বলতাম, মানুষ মরণশীল শুধু এই কথাটুকু বলতাম, তাহলেও কিন্তু এর অর্থ নিশ্চিত সত্য, তাহলে এটা অবশ্যই বচন। কিন্তু এই বাক্যটার মধ্যে বচনের আকারটা নেই। তোমরা আকার জিনিসটা কি জানো না, আপাতত ধরে নাও এই বচনটার আকার নেই। কিন্তু এই বচনটাকে যদি আমি এইভাবে লিখি সকল মানুষ হয় মরণশীল, অর্থ এক, এটাও বচন ওটাও বচন, একই অর্থ। কিন্তু এই বচনটার মধ্যে আকার আছে, এই জন্যে এই বচনটাকে আমরা অবরোহ তর্কবিজ্ঞানে ব্যবহার করতে পারি, কিন্তু মানুষ মরণশীল এই বচনটাকে আমরা অবরোহ যুক্তিবিজ্ঞানে ব্যবহার করতে পারি না। কেন পারি না? কারণ এর মধ্যে আকার আছে, এর মধ্যে আকার নেই। বোঝা গেছে? তাহলে এই বচনটার মধ্যে আকার আছে, এই বচনটার মধ্যে আকার আছে, এই বচনটার মধ্যে আকার আছে। তোমরা মনে রাখবে যে বচনটার মধ্যে আকার থাকে সেই বচনটার কিন্তু চারটি অংশ হয়। অর্থাৎ কোনো বচনকে আমি যদি অবরোহ যুক্তিতে ব্যবহারযোগ্য করে তোলার জন্য তার মধ্যে আকার প্রদান করি, তাহলে সেই আকার সহ ওই বচনটার চারটি অংশ হবে। দেখো, প্রথম বচনটার মধ্যে চারটি অংশ আছে, দ্বিতীয় বচনটার মধ্যে চারটি অংশ আছে, তৃতীয় বচনটার মধ্যেও চারটি অংশ আছে। এবার তাহলে তোমরা বলো একটি বচনের আকার আছে যে বচনটার, আমি সেই বচনকে বচন বলছি, অর্থাৎ তর্কবিজ্ঞানে ব্যবহারযোগ্য যে বচনটা সেই বচনটাকেই আমি এখানে বচন বলে অভিহিত করছি। তাহলে বলো একটা বচনের কটি অংশ? আমরা বলতে পারি যে তর্কবিজ্ঞান সম্মত আকারযুক্ত বচনের চারটি অংশ, অর্থাৎ একটি বচনের চারটি অংশ। কটি অংশ? চারটি অংশ। দেখো, প্রথম বচনের প্রথম অংশ সকল, দ্বিতীয় অংশ মানুষ, তৃতীয় অংশ হয়, চতুর্থ অংশ মরণশীল। দ্বিতীয় বচনের প্রথম অংশ সকল, দ্বিতীয় অংশ মানুষ, তৃতীয় অংশ হয়, চতুর্থ অংশ হিংস্র। এবং তৃতীয় বচনের প্রথম অংশ সকল, দ্বিতীয় অংশ ফুল, তৃতীয় অংশ হয় এবং চতুর্থ অংশ হচ্ছে লাল। এবার তোমরা বলো, এই যে আমি তিনটে বচন লিখেছি এই তিনটে বচনের মধ্যে কোন কোন অংশের মধ্যে মিল আছে আর কোন কোন অংশের মধ্যে মিল নেই? হ্যাঁ, দেখো, প্রথম অংশ, প্রত্যেকটা বচনের প্রথম অংশের মধ্যে একটা মিল আছে, কেননা প্রত্যেকটা বচনের প্রথম অংশে সকল আছে, এবং প্রত্যেকটা বচনের তৃতীয় অংশ সবকটাতে হয় আছে। আর দ্বিতীয় অংশগুলো দেখো মাঝে মাঝে চেঞ্জ হয়ে গেছে, চতুর্থ অংশ চেঞ্জ হয়ে গেছে। তার মানে দাঁড়াচ্ছে যে বচনের যে চারটি অংশ
এই চারটি অংশের মধ্যে প্রথম অংশ এবং 3 নম্বর অংশ, তৃতীয় অংশ, এই অংশ দুটি হচ্ছে স্থির অংশ, অপরিবর্তনশীল, স্থায়ী অংশ। আর দ্বিতীয় এবং চতুর্থ এই দুটো অংশকে আমরা পরিবর্তনশীল অংশ বা অস্থায়ী অংশ বলি। যে বচনের মধ্যে আকার থাকে সেই বচনের চারটি অংশ, সেই বচনটার প্রথম অংশ এবং তৃতীয় অংশ স্থায়ী বা অপরিবর্তনশীল ফিক্সড অংশ, আর দ্বিতীয় এবং চতুর্থ অংশ পরিবর্তনশীল অংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি বচনের চারটি অংশ, প্রথম অংশ স্থির, দ্বিতীয় অংশ পরিবর্তনশীল, তৃতীয় অংশ স্থির এবং চতুর্থ অংশ পরিবর্তনশীল। মনে রাখবে, প্রথম অংশ স্থির এবং তৃতীয় অংশ স্থির। এই অংশ দুটি স্থির বলে এই অংশগুলি দিয়েই কিন্তু বচনের আকার তৈরি হয়। তাহলে আমরা জানলাম বচনের আকার তৈরি হয় কোন অংশ দিয়ে? না, বচনের প্রথম অংশ এবং তৃতীয় অংশ দিয়ে। কেননা এই অংশগুলি স্থির বা অপরিবর্তনশীল বা স্থায়ী অংশ। তাহলে বচনের যে অংশগুলো স্থায়ী, অপরিবর্তনশীল, সেই অংশগুলি দিয়েই বচনের আকার তৈরি হয়। বচনের যে অংশগুলি পরিবর্তনশীল সেই অংশগুলিকে বলা হয় বচনের উপাদান। বচনের উপাদান বা পদ। তাহলে বচনের কোন অংশগুলি পরিবর্তনশীল খেয়াল করো, আমরা দ্বিতীয় অংশ এবং চতুর্থ অংশ, দ্বিতীয় অংশ আর চতুর্থ অংশ। এই দ্বিতীয় অংশ এবং চতুর্থ অংশ, এই অংশ দুটি পরিবর্তনশীল অংশ। এই জন্যে এই অংশ দুটিকে বলা হয় বচনের উপাদান বা পদ। পরিষ্কার? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বচনের যে অংশগুলি স্থায়ী সেই অংশগুলি দিয়ে বচনের আকার তৈরি করা হয়, ফিগার তৈরি করা হয়, বচনের স্ট্রাকচার তৈরি করা হয়। আর যে অংশগুলি বচনের পরিবর্তনশীল অংশ, অস্থায়ী অংশ, সেই অংশগুলিকে বচনের পদ বা উপাদান বলা হয়। তাহলে এই যে বচনের চারটি অংশ, চারটি অংশের মধ্যে প্রথম আর দ্বিতীয় অংশ দিয়ে, প্রথম আর তৃতীয় অংশ, বচনের প্রথম আর তৃতীয় অংশ দিয়ে বচনের আকার তৈরি হয়, আর দ্বিতীয় এবং চতুর্থ অংশ দিয়ে বচনের উপাদান বা পদ তৈরি হয়। আমরা জেনে নিই এই চারটি অংশের নাম তর্কবিজ্ঞানীরা কি দিয়েছেন। যে বচনের মধ্যে আকার থাকে, অর্থাৎ যে বচনের চারটি অংশ, সেই অংশ চারটির নাম দেখো। প্রথম অংশের নাম, 1 নম্বর অংশে যে থাকে সেটার নাম হচ্ছে পরিমাণ। পরিমাণ, পরিমাণ। দ্বিতীয় অংশের নাম উদ্দেশ্য পদ। উদ্দেশ্য পদ, এটাকে বলা হয় সংযোজক। সংযোজক বা গুণ, অনেকে গুণও বলে। আর এটাকে বলা হয় বিধপদ। বিধপদ। আমরা সবাই জানলাম যে একটি বচনের চারটি অংশ। কোন বচন? যে বচনের আকার আছে, একটি আদর্শ বচন। হ্যাঁ, আরেকটা কথা বলি, যে বচনের আকার আছে সেই বচনটা তো তর্কবিজ্ঞানে ব্যবহারযোগ্য, তর্কবিজ্ঞান সম্মত বচন সেটা, সেই বচনটাকেই আদর্শ বচন বলে। এখানে আমি যদি বলতাম মানুষ মরণশীল, এটা বচন হতো, কিন্তু এটা আদর্শ বচন নয়। কেননা এটি তর্কবিজ্ঞানে ব্যবহারযোগ্য নয়, এটির মধ্যে কোনো আকার নেই।
তাহলে যে বচনটার মধ্যে আকার আছে সেটাই কিন্তু 4টি অংশ ধারণ করে বচনের, সেটাই কিন্তু আদর্শ বচন। তাহলে একটি আদর্শ বচনের কটি অংশ? আমরা বলবো একটি আদর্শ বচনের 4টি অংশ। প্রথম অংশের নাম পরিমাণ, দ্বিতীয় অংশের নাম উদ্দেশ্য পদ, তৃতীয় অংশের নাম সংযোজক বা গুণ এবং চতুর্থ অংশের নাম বিধেয় পদ। এই অংশগুলির বিভিন্ন নাম আছে, কেন এই নামই বা কেন আমরা ইত্যাদি ইত্যাদি আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানব। তাহলে আমরা জানতে পারলাম যে বচনের 4টি অংশ কি কি। এই অংশগুলি কিন্তু পর্যায়ক্রমে নির্দিষ্টভাবে বসবে। যে কোনো আদর্শ বচনের 4টি অংশ, প্রথম অংশ পরিমাণ হতেই হবে, দ্বিতীয় অংশ উদ্দেশ্য পদ, তৃতীয় অংশ সংযোজক বা গুণ, চতুর্থ অংশ বিধেয় পদ। এই 4টি অংশের মধ্যে পরিমাণ এবং সংযোজক হচ্ছে স্থায়ী অংশ। এই অংশ দুটি দিয়েই কিন্তু বচনের আকার তৈরি হয়। আর উদ্দেশ্য পদ ও বিধেয় পদ, এই পদ দুটি হচ্ছে বচনের পরিবর্তনশীল অংশ। এই অংশ দুটি দিয়ে বচনের উপাদান তৈরি হয়। তাহলে আমরা আলোচনা করছি আকার নিয়ে, বচনের আকার। বচনের আকার বচনের কোন অংশ দিয়ে তৈরি হয়? যদি পরীক্ষা আসে আমরা বলবো যে পরিমাণ ও গুণ দিয়ে, অর্থাৎ পরিমাণ ও সংযোজক, এই 1 নম্বর আর 3 নম্বর অংশ দিয়ে বচনের আকার তৈরি হয়। বোঝা গেছে? এই আকার প্রধানত 4 রকম। আমি এখানে একরকম আকার দিয়েছি, আর প্রত্যেকটার মধ্যেই যেন সকল হয় দিয়েছি। মনে রাখবা তোমরা, যে সমস্ত বচনের প্রথমে পরিমাণ হিসাবে সকল থাকবে আর 3 নম্বরে সংযোজক হিসাবে হয় থাকবে, সেই সমস্ত বচনের আকারকে আমরা বলি সংকেতের সাহায্যে এ বলি, এ। তাই বচনের শুরুতে এ কথাটা দিয়ে থাকি আমরা, এ। এটাও এ, এটাও এ। এই এ কিন্তু কোনো বচন নয়, এ হচ্ছে আকারের সাংকেতিক নাম। এই যে সকল হয় এর একটা সাংকেতিক নাম এ। এই আকারটা যে বচনের মধ্যে থাকবে সেটাকেই আমরা এ বচন বলি। তোমাকে যদি বলা হয় একটি এ বচনের উদাহরণ দাও, তার মানে সেই বচনের উদাহরণ দিতে হবে যার মধ্যে এ আকারটি আছে, অর্থাৎ সকল হয় আছে। তোমাকে বললো একটা এ বচনের উদাহরণ দাও, তুমি কি লিখলে? এ দিয়ে লিখলে সকল পাতা হয় সবুজ। এটা লিখলে সকল পাতা হয় সবুজ। এই যে 1 নম্বরে সকল আর 3 নম্বরে হয় দিয়েছি। এখানে উদ্দেশ্য পদ আর বিধেয় পদ আমি যা তা বসাতে পারি, কারণ বসালেই সত্য হবে না মিথ্যা হবে, একটা তো হবেই হবে। কাজেই উদ্দেশ্য পদ বিধেয় পদ যা তা বসিয়ে দাও, কিন্তু খেয়াল করবে এ বচন যদি বলে পরিমাণ হিসাবে সকল আর সংযোজক হিসাবে হয় সব সময় নিতে হবে। তাহলে তোমরা 5টা এ বচন লেখো, আমরা পরপর লিখি। এ বচন এ আকার রয়েছে, সকল ফল হয় মিষ্টি। আর একটা এ বচন, সকল ছাত্র হয় পড়ুয়া। আর একটা এ বচন, সকল কবি হয় ভাবুক। এরকম করে তোমরা এ বচন পরপর লেখো, 25টা 30টা 40টা 50টা লেখো। এত ভাবার দরকার নেই। প্রত্যেকটা বচনের আগে বচন চিহ্ন দেবে, কেননা প্রত্যেকটাই কিন্তু ফিগার বা আকারটা রয়েছে, সকল হয়ে আছে, তাই প্রত্যেকটার আগে এ চিহ্ন দেবে। আমি যেমন দিয়েছি 40টা 50টা এ বচন লেখো।
লিখলে কি হবে মানসিক একটা অভ্যাস আমাদের মধ্যে তৈরি হবে। এই আকারটা আমাদের মনের মধ্যে ছাপ ফেলবে, এই জন্য লেখার দরকার আছে। তোমরা লেখো 25টা 30টা এই বচন লেখো, তাহলেই হবে। এবার চলে আসি আমরা এই এ বচনে আমরা দিয়েছি, তেমনি করে একটাই কি আকার বচনের? না, বচনের আকার মোটামুটি 4 রকম। আমরা এ আকারটা দেখেছি, সকল হয় দিয়ে করতে হয়। এরকম করে আরও একটা আকার আছে, আমি দেখো দ্বিতীয় আকারটা দেখাচ্ছি। কোনো মানুষ নয় দেবতা, এটা একটা বচন, নিশ্চিত সত্য বচন, মানুষ দেবতা হতে পারে না। তাহলে এই বচনটার মধ্যে পরিমাণ হচ্ছে কোনো, আর উদ্দেশ্য পদ মানুষ, সংযোজক বা গুণ নয়, বিধেয় পদ দেবতা। তাহলে আমরা প্রথম অংশ হচ্ছে কোনো পরিমাণ, আর 3 নম্বর অংশ হচ্ছে নয় সংযোজক। এটা 3 নম্বর, 1 নম্বর। আমরা সবাই জানি একটি বচনের, আদর্শ বচনের 4টি অংশ, তার মধ্যে প্রথম অংশ এবং তৃতীয় অংশ দিয়ে বচনের আকার তৈরি হয়। আগে আমরা এ বচন দেখে এসেছি। আর যে বচনের পরিমাণ কোনো এবং সংযোজক নয়, অর্থাৎ যে বচনটা কোনো নয় দিয়ে তৈরি করা হয়, এই আকারটা দিয়ে তৈরি করা হয়, সেই বচনটাকে ই বচন বলে। ই হচ্ছে একটা আকার, কোনো নয় আছে যে বচনের মধ্যে, সেই বচনটাকে আমরা বলি ই বচন, কারণ ই আকারটা রয়েছে। চলো একটা ই বচনের উদাহরণ যদি তোমাদের বলা হয়, তোমরা এরকম লিখবে ই দিয়ে, কোনো ছাত্র নয় ছাত্রী। দেখেছো, এই যে কোনো আর নয় রয়েছে, কোনো ছাত্র নয় ছাত্রী। আর একটা দেখো ই বচন, ই আকার, কোনো কোনো পাতা নয় বৃক্ষ। কোনো আর নয় রয়েছে। তাহলে আমাদের যদি বলে যে ই বচনের উদাহরণ দাও, আমরা কিন্তু কোনো নয় দিয়ে তৈরি করব। নিশ্চয়ই বুঝতে পেরেছো? এই কোনো আর নয়, এই আকারটাকে বলে ই আকার, আর এই ই আকারটা যে বচনের মধ্যে থাকে সেই বচনটাকে তখন আমরা বলি ই বচন। কাজী এ বচন মানে এ আকার থাকবে, ই বচন মানে ই আকার থাকবে। তেমনি করে আই বচন এবং ও বচন আছে, অর্থাৎ আই আকার আছে, ও আকার আছে, 4টি আকার। আমরা এ আকারের নাম পেয়েছি সকল হয়। এই যে ড্যাশটা লিখেছে, এটা উদ্দেশ্যপদ, যা তা হতে পারে, বিধেয় পদ, যা তা হতে পারে। এ আকার বললে সকল হয়, ই আকার বললে কোনো নয়, আই আকার বললে পরিমাণ হিসাবে কোনো কোনো, আর সংযোজক বা গুণের জায়গায় হয় দিতে হবে। আর ও আকার যদি বলে কোনো কোনো নয়। খেয়াল করো, এই টেবিলটা খেয়াল করো। এবার একটি বচনের 4টি অংশ আমরা সবাই জানি, আর প্রথম অংশ এবং তৃতীয় অংশ দিয়েই বচনের আকার তৈরি হয়। তাই আমি দ্বিতীয় অংশ এবং চতুর্থ অংশ বাদ দিয়ে লিখেছি, অর্থাৎ আকারটা নিয়েছি। তাহলে এ আকারেরটা হচ্ছে সকল হয়েছে এ আকার, ই আকার হচ্ছে কোনো নয়, আই আকার হচ্ছে কোনো কোনো হয়, এবং ও আকার হচ্ছে কোনো কোনো নয়। এবার যদি বলে এ বচন উদাহরণ দাও, তাহলে সকল মানুষ, এখানে উদ্দেশ্য পদের জায়গায় একটা বসাবো আর বিধেয় পদের জায়গায় একটা বসাবো, এ বচন হয়ে যাবে। এ বচন আমরা অনেক লিখতে পারি। ই আকার যদি বলে ই বচন উদাহরণ দাও, তাহলে ই আকারটা থাকবে, সেইভাবে লিখবো। ই বচন বললে আমরা কোনো নয় দিয়ে তৈরি করব। আই বচন বললে কোনো কোনো হয় দিয়ে তৈরি করব। ও বচন বললে কোনো কোনো নয় দিয়ে তৈরি করব। যদি বললে একটা ও বচন উদাহরণ দাও, আমরা কি বলবো? কোনো কোনো ত্রিভুজ নয় চতুর্ভুজ,
কোনো কোনো ফল নয় মিষ্টি, কোনো কোনো পাতা নয় সবুজ, কোনো কোনো ছাত্র নয় পড়ুয়া, কোনো কোনো কবি নয় মেধাবী। আমরা কোনো কোনো নয় দিয়ে আমরা যে কোনো বচন যদি আমি প্রকাশ করি তাহলে সেটিই হবে ও বচন। তাহলে বোঝা গেছে এই যে টেবিল, এটা হচ্ছে আকারের টেবিল, এটা মনে রাখতে হবে তোমাদের। এবং তোমরা বাড়িতে এ বচনের এই ফিগার দিয়ে এ বচনের, তোমরা তো নতুন, এ বচন চেনো না, কাজে এ বচনের 25 থেকে 30টা 50টা পরপর এ বচন লেখো, ই বচন লেখো, আই বচন লেখো, ও বচন লেখো, 40-50টা করে লেখো বচন, বসে বসে লেখো। দেখো মেমোরিতে জায়গাটা তৈরি হয়ে যাবে, বচনের জায়গাটা তৈরি হয়ে যাবে, ছাপ ফেলে যাবে। কাজেই আমরা বুঝতে পারছি যে বচনের আকার কি জিনিস। তাহলে বচনের আকার কাকে বলে আমরা জানি না, কিন্তু বচনের আকার কি দিয়ে তৈরি হয় সেটা জানলাম। তাহলে বলো, বচনের একটা নিরপেক্ষ বচন বা একটি আদর্শ বচনের কটি অংশ? একটি আদর্শ বচনের 4টি অংশ। কি কি? পরিমাণ, উদ্দেশ্যপদ, গুণ বা সংযোজক এবং বিধেয়পদ। এই 4টি অংশের মধ্যে প্রথম অংশ এবং তৃতীয় অংশ পরিমাণ আর সংযোজক, এই পরিমাণ আর সংযোজক দিয়ে আমরা বচনের আকার তৈরি করি। এই যে সকল, কোনো এগুলো বচনের পরিমাণ, আর হয় নয় এগুলো বচনের সংযোজক বা গুণ। এগুলো দিয়ে বচনের আকার তৈরি হয়। কাজে বচনের আকার 4 প্রকার। সকল হয় এ বচন, এ আকার, কোনো নয় ই, কোনো হয় আই, কোনো নয় ও। এগুলোর এই যে আকার, এগুলো সাংকেতিক নাম, এ ই আই ও, এগুলো সাংকেতিক নাম। এর কিন্তু প্রকৃত নাম আছে, আমি পরবর্তী ক্লাসে তার পরিচয় দেব। তাহলে আজকে এইটুকু রাখি, পরবর্তী ক্লাসে আমরা বচনের আকার নিয়ে বিস্তারিত আলোচনা করব।